যার দায়ী থাকুক সরকার, মানে ইউনূস সরকারকে দায় দিয়ে টিকার ব্যবস্থা অব্যবস্থাপনার ব্যাপার হোক, বর্তমান সরকারের যে স্টেপগুলি ইমিডিয়েটলি নেওয়া দরকার সেগুলি আপনি নেওয়ার লক্ষণ দেখছেন কিনা, তিনজনের কাছে একই প্রশ্ন। সবগুলি জায়গায় যাতে করোনারি কেয়ার ইউনিট বলি বা ইন্টেন্সিভ কেয়ার ইউনিটের একটা সুবিধা, আপাত সুবিধা নিশ্চিত করা, ডাক্তারদের মধ্যে একটা বড় অংশ সেখানে দেওয়া, অন্য জায়গা থেকে বাজেট কাট করে এনেও সেখানে দেওয়া, সেসব কোনো আপনি যেগুলিকে আমরা বলি হচ্ছে যে খুব ইমার্জেন্সি মেজার, সেগুলি নেওয়া হচ্ছে কিনা সেই ব্যাপারে আপনাদের কাছে জানতে চাইবো। যে প্রথমে আমি একটু জনাব আবু আলা মোর্শেদ খানের কাছে যেতে চাই। হামের টিকা নিয়ে তো যে কেলেঙ্কারি হয়েছে সেটা আমরা সবাই জানি, এবং কিভাবে এই কেলেঙ্কারিটার সূচনা হলো। আপনি এটা ভালো শুনতে ভালো লাগে যে আপনি উন্মুক্ত দরপত্র করে এসব করবেন, আর আপনি একটা সিস্টেম যখন এস্টাবলিশ হয়ে থাকে এবং এই সিস্টেমের সাথে যখন জাতিসংঘের একটা সেই সংগঠন জড়িত থাকে ইউএনডিপি, তখন তাদের থেকে হঠাৎ করে বের হয়ে যাওয়া এবং হঠাৎ করে কোনো সিদ্ধান্ত নেওয়া, এবং সেই সময় স্বাস্থ্য উপদেষ্টা যিনি ছিলেন তার যে ক্যাপাবিলিটি, এবং তখন ইউনূস সরকার আরো নানান কাজে ব্যস্ত ছিল, যেটা নিয়ে আমরা একটু আগে আলোচনা করলাম, ওইসব কাজে ওনারা ব্যস্ত। মার্কিন স্বার্থগুলো কিভাবে রক্ষা করা যাবে এবং আরো কি কি করলে মার্কিনীরা খুব খুশি হবেন। সুতরাং ওইখানে আমাদের বড় ধরনের ব্যত্যয় ঘটেছে, এবং ব্যত্যয় ঘটার কারণে আমরা হামের এই যে মৃত্যুটা দেখতে পেরেছি। এবং এখানে ডক্টর ইউনূস একটা খুব বড় সমালোচনা হয়, মাঝখানে উনি একটা চীনে কয়েকজন মারা গেছেন সেখানে নিয়ে একটা শোক বার্তা উনি পাঠিয়েছেন, বেশ লম্বা শোক বার্তা পড়েছি, খুব সুন্দর করে লেখা। বাট বাংলাদেশে হামে শিশুদের মৃত্যুর ব্যাপারে এখনো ডক্টর ইউনূস বা স্বাস্থ্য এই সরকারের কার্যক্রমে আসি, আর এই সরকারের কার্যক্রমে তারা তো চেষ্টা করেছেন টিকা আনার জন্য, এবং টিকা দেওয়া হচ্ছে। আমার মনে হয় যে আগামী 6 মাসের মধ্যে এই টিকার সিস্টেমটা যদি আমরা পুনরুদ্ধার করতে পারি এবং ভালোভাবে যদি টিকা দেওয়ার ব্যবস্থাটা চালু রাখতে পারি। ইপিআই কর্মসূচি, এটা অনেক পুরানো কর্মসূচি, 1977, তারপর থেকে এটা অনেক উন্নত হয়েছে। সো এই সরকারের সময় যে ব্যবস্থাটা নেওয়া হয়েছে, এই ব্যবস্থা আমার সামনে আমরা যে ফলাফলটা দেখতে পারবো। এখন যে শিশুরা হামে আক্রান্ত তাদেরকে বেশিরভাগ ক্ষেত্রে আমরা দেখতে পাচ্ছি যে তারা আসলে একটু নিম্ন আয়ের মানুষ, তারা বাংলাদেশের বিভিন্ন যেগুলিকে আমরা রিমোট বলি সেই দূরবর্তী অঞ্চলগুলি থেকে হয় তাদের জেলা শহরে আসতে হচ্ছে অথবা সরাসরি ঢাকায় আসতে হচ্ছে। সরকারের পক্ষে কি এরকম কোনো উদ্যোগ নেওয়া সম্ভব, এরকম কোনো ক্যাম্প করা সম্ভব, মানে জরুরি বাচ্চাগুলিকে বাঁচানোর জন্য? সেরকম আপনি কোনো কিছু দেখেন? অবশ্যই সম্ভব, অবশ্যই সম্ভব। কেন শুধু ঢাকা আসতে হবে কেন? আমাদের তো জেলা পর্যায়ে এবং আমাদের অনেকগুলো মেডিকেল কলেজ আছে, এবং জেলা পর্যায়ে আছে, আমাদের হাসপাতাল আছে, এমনকি উপজেলা পর্যায়ে হাসপাতাল আছে। সুতরাং এটা একটা ইমার্জেন্সি টিম করে সরকার অবশ্যই এটা ডিল করতে পারবে, এবং ক্যাম্প করা সম্ভব। সরকার নিশ্চয়ই এটা করবেন, করা দরকার। আমার মনে হয় যে সরকার এটা করছে কিনা সেটাই আমরা জনাব আশরাফ স্যার আপনার কাছে জানতে চাইবো। যে সরকারের তো আসলে আপনি দোষ দিলে আপনি দোষ দিতে পারবেন, কিন্তু যেটা আপনার সামনে আপনার বাচ্চারা মারা যাচ্ছে সেই ক্ষেত্রে আপনি জরুরি ব্যবস্থা যথেষ্ট পরিমাণ নিয়েছেন কিনা, আপনি কি দেখছেন সেটা যদি? দেখুন, আমরা দোষারোপে অনেক সময় নষ্ট করেছি, এবং পরবর্তীতে সরকার অনেক পদক্ষেপ নিয়েছে, টিকা আমদানি করেছে, এবং টিকা প্রদানের জন্য যেভাবে জোরদার করার সেটি করেছে। এই জায়গাটিতে আমি বিএনপি সরকারকে ভালো সংখ্যক মার্ক দেব। কিন্তু এখন যেটি করা দরকার, খালেদ আপনার নিশ্চয়ই মনে আছে, ইপিআই টিকাদান কর্মসূচি কিন্তু পাড়া মহল্লা, কমিউনিটি সেন্টার, স্কুল প্রাঙ্গণ পর্যন্ত বিস্তৃত। কাজেই এই যেহেতু এটি একটি মহামারী আকার ধারণ করেছে, সরকারের উচিত হবে ডিস্ট্রিবিউশনটাকে বাংলাদেশের সব জায়গায় ছড়িয়ে দেওয়া। এবং এই টিকার আপনি জানেন যে অনেকেরই প্রতিক্রিয়া হচ্ছে যাদের টিকা দেওয়ার কথা ছিল আরো আগে। কাজেই আমরা যেন আগামীতে এর প্রভাবটা কম দেখতে পাই। অতএব আপনার টিকা দেওয়ার পরিমাণ বাড়াতে হবে এবং টিকার ব্যবস্থাপনাটিকে ফিউচার প্রুফ করে নিতে হবে, যেটি সরকারের কাছে প্রত্যাশা। আমরা ইপিআইটার কথা আমার একটু আলাদা করে বলতে হয়। আমি যেহেতু নানা কারণে সারা পৃথিবীর অনেক কিছুর সাথে জড়িত, আমি সবচেয়ে সর্বপ্রথম খুবই গর্বের মধ্যে পড়েছিলাম, কারণ আমি বিবিসি নাইজেরিয়াতে আমি শুনেছিলাম যে তারা নাইজেরিয়ার স্বাস্থ্যমন্ত্রী বলতেছে যে বাংলাদেশের সব যে টিকা প্রদান কর্মসূচি সেগুলিকে আসলে রেপ্লিকেট করা দরকার। আফ্রিকার বিভিন্ন দেশে, ল্যাটিন আমেরিকার বিভিন্ন দেশে, এমনকি ইউরোপের বিভিন্ন জায়গায় আসলে আমাদের টিকা প্রদান কর্মসূচিকে রেপ্লিকেট করা হয়েছে। ডক্টর মোহাম্মদ ইউনূস, আপনার কাছে যদি একটা লাইন একটু বলতেন, ডক্টর মোহাম্মদ ইউনূসের কেন মনে হলো এই ব্যাপারটাও একটু সংস্কার করা দরকার, উনি কোন কোন সংস্কার করে এসে, অর্থনীতি সংস্কার করে এসে এটা ধরলেন? আসলে তো 18 মাসে সরকারটি অকাজ বেশি করেছে, এবং আমি তাকে প্রায় অথর্ব সরকার বলি, এবং কিছুটা সুবিধাবাদী সরকার, কারণ তাদের নিজেদের, বিশেষ করে ডক্টর ইউনূসের নিজস্ব স্বার্থ সংশ্লিষ্ট বিষয়গুলো উনি ভালো ডিল করেছেন। আপনি যেদিন থেকে নূরজাহান বেগমকে এই মন্ত্রণালয়ের উপদেষ্টা করা হয়েছে সেদিন থেকে আমরা বলেছি যে
শেখ হাসিনার আমলে সবচেয়ে করাপ্ট মন্ত্রণালয়গুলোর একটা ছিল স্বাস্থ্য মন্ত্রণালয়। আপনার মনে আছে যে কোভিডের টিকা কেনাকাটার কিন্তু কোনো তথ্য আমরা পাইনি, এবং জ্বালানির মতোই স্বাস্থ্যতে ওই সরকারটি সাংঘাতিকভাবে চুরি করেছে। কাজেই এইবার ডক্টর ইউনূসের উচিত ছিল না যে উন্মুক্ত দরপত্রের নামে এই টিকা ব্যবস্থাপনাটিকে ঝুঁকির মুখে ফেলা, এবং এর দায় তাদের নিতে হবে, এবং এই জন্য তার যে কোনো শাস্তির মুখোমুখি যদি হতে হয় আমি জোরালোভাবে সেই শাস্তির পক্ষে দাঁড়াবো। দেখুন খালেদ, ইদানিং আমরা একটা প্রবণতা দেখতে পাচ্ছি, তৌহিদ হোসেন, ডক্টর আসিফ নজরুল এবং এমনকি ফরিদা আক্তার, তারা বলছেন তাদের কোনো দায় নাই, তারা জানতেন না। এটি কিন্তু পুরোপুরি গ্রহণযোগ্য না। আপনি ওই সরকারের সময় কেউ কি পদত্যাগ করেছিল? কাউকে তো আমরা দেখিনি প্রতিবাদে পদত্যাগ করতে। তারা এখন বলছেন কিচেন ক্যাবিনেটে ছিলেন না। পৃথিবীর কোন সরকারে কিচেন ক্যাবিনেট থাকে না? সব সরকারই থাকে। এখন আপনি তার অন্তর্ভুক্ত ছিলেন না, আপনি হতাশা থেকে আজকে কথা বলছেন, কিন্তু ব্রিগেডিয়ার সাখাওয়াত, তৌহিদ হোসেন, ফরিদ আক্তার, মাহফুজ আলম, সবাইকে তার দায়িত্ব নিয়ে বলতে হবে তিনি কি করেছেন, তিনি কোন সুযোগটি পাননি। এই কথা বলার জন্য বাংলাদেশে তাদেরকে এখন স্পেস দেওয়া ঠিক হচ্ছে না। তাদের অনেক কথারই কিন্তু স্ববিরোধিতা স্পষ্ট। আমার মনে হয় যে এই যে আপনি ফরিদ আক্তারকে দেখছেন যে মার্কিন যুক্তরাষ্ট্র এই নিয়ে কথা বলছে, বাংলাদেশের কৃষি পণ্যের ভবিষ্যৎ নিয়ে তার সারা জীবনের আন্দোলন, তিনি এই চুক্তির বিরোধিতা করে পদত্যাগ করলেন না কেন? রাইট। অবশ্য 9 তারিখ চুক্তি হয়ে গেছে, 10 তারিখ একবার মানে এইটা যেটা করছে ইউনূস সরকার, আমি কিছু বললেই ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সাপোর্টাররা বলেন, এবং এনসিপি জামায়াত, মানে কেন জানি এনসিপি জামায়াতের একটা দায়িত্ব হয়ে দাঁড়াইছে ডক্টর মোহাম্মদ ইউনূসের মানে ডিফেন্ড করা। ওরা এসে বলতে আসে যে আমার কিছু বলার নাই, কিন্তু এটা একটা ক্রিমিনাল অ্যাক্ট। আমি মনে করি 9 তারিখে এই চুক্তি স্বাক্ষর করা ক্রিমিনাল অ্যাক্ট। হাউএভার, আমি একটু রিপোর্ট ভাই আপনার কাছে জানতে চাইবো যে টিকা নিয়ে অব্যবস্থাপনা, ইপিআই সিস্টেম, অনেকে আবার এটাকে বলতে আসে যে 9 মাস বয়স না হলে তো টিকা দেওয়া যায় না, কিন্তু টিকা তো একটা সামগ্রিক ব্যবস্থাপনা। এটা 9 মাসের টিকা আপনি দিচ্ছেন না দিচ্ছেন তার উপরে এই লোক হামাক্রান্ত হবে, ব্যাপারটা এরকম না। টিকা একটা ব্যবস্থাপনা, এবং সেই ব্যবস্থাপনাটা বাংলাদেশ স্বাধীনতার পর থেকে এই একটা জিনিসই ভালো করছে। তো সেই একটা জিনিস খারাপ করছে, সেটার আর প্রেক্ষাপটের দরকার নাই, কিন্তু সরকার এইটাকে, এই বাচ্চাগুলিকে বাঁচানোর জন্য ড্রাস্টিক অ্যাকশন নিচ্ছে কিনা, আপনার কাছে এনাফ মনে হচ্ছে কিনা এই সরকারের কার্যক্রম? বর্তমানে আসলে যেভাবে বর্তমানে টিকা সংক্রান্ত প্রচারণাটা এমন ভাবে চলছে, সেটা হচ্ছে যে আপনার মনে হচ্ছে যে ইউনূস সরকার কোনো টিকা আনেনি, টিকার কোনো ব্যবস্থা ছিল না ইত্যাদি, এরকম একটা প্রচারণা আছে। আমার কাছে একটা ইনফরমেশন আছে, সেটা হচ্ছে যে আপনার 2025 সালে 8 মাসে যখন ইউনূস গভর্নমেন্ট পাওয়ারে ছিলেন, তখন ইউনিসেফ তারা নিজেরাই বাংলাদেশের 2,49,41,500 ডোজ টিকা তারা সরবরাহ করেছেন, এবং সরকার মিলিয়ে মানে সরকারের যে আমদানি সেটা থেকে ছিল ওই সালেই 3,19,40,000 ডোজ। এখন কথা হচ্ছে কি যে আপনার এই যে টিকা ছিল, মানে কথার এমন ভাবে একটা প্রচার ছিল ইউনূস সরকার কোনো টিকাই আনে না, প্রচারণার দরকার নাই, প্রচারণার দরকার নাই। এখন ইউনিসেফের পক্ষ থেকে সর্বশেষ কি বলা হয়েছে আপনি নিশ্চয়ই শুনেছেন। টিকার একটা ম্যানেজমেন্টের ব্যাপার আছে। আপনি জানবেন যে আই এম নট ডিফেন্ডিং ইউনূস গভর্নমেন্ট, বিকজ আই এম নট পার্ট অফ দেয়ার গভর্নমেন্ট অর লাইফ অর বেনিফিশিয়ারি, কোনোটাই না। আমি যে কথাটি বলতে চাচ্ছি সেটা হচ্ছে যে আপনি দেখবেন ইউনূস সরকার যখন ক্ষমতা ছিলেন, নানা ধরনের প্রতিদিনই যমুনা ঘেরাও হতো, এই দাবি ওই দাবি, স্বাস্থ্য ডিপার্টমেন্ট আপনার ওই এনবিআর বলেন, অমুক বলেন, একটা হুলুস্থুল কাণ্ড কারখানা। আজকে বেতন বাড়াইতে হবে, এটা করতে হবে, ওটা করতে হবে, এটা স্বীকৃতি দিতে হবে। এই মানে এই যে স্বাস্থ্য, মানে সরাসরি আপনার আওয়ামী লীগ নিষিদ্ধ ছিল বটে, 15.5 বছরে আওয়ামী লীগের তো একটা রিক্রুটমেন্টও ছিল, যেটা আশরাফ কায়সার বললেন, যেটা কমিউনিটি লেভেলে আপনার এই টিকা কার্যক্রমটা ইমপ্লিমেন্ট করা হয়। এটা টোটাল আপনার কর্মী সংকট বলেন, নানা ধরনের অব্যবস্থা বলেন, এটা ইউনূস সরকার ব্যবস্থাপনা ঠিক করতে পারেননি বটে, কারণ যেই ধরনের মানে ক্রাইসিসটাকে ফেস করতে হয়েছে, প্রতিদিন আপনার মানে ঘেরোর মধ্যে থাকতে হচ্ছে। না না ডক্টর রিপন, আপনি আমার একটা কথা বলেন, আমার একটা কথা বলেন। খালেদ ভাই, আমি যেটা বলতে চাই, এমনকি খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে যে হামটা মোটামুটি সারা পৃথিবী থেকে চলে যাচ্ছিল বা চলে গিয়েছিল আমার মনে করতাম, বা মানে তেমন সিরিয়াসলি নেইনি, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে কিন্তু হামে আক্রান্ত শিশুর ঘটনা ঘটছে। মেক্সিকোতে এটা অনেকভাবে, মার্কিন যুক্তরাষ্ট্রের উদাহরণটা খুব ভালো উদাহরণ হয় নাই রিপন ভাই। আমি আপনাদের বলি, এশিয়া থেকে যখনই কোনো মার্কিন যুক্তরাষ্ট্রে কোনো লোক যায়, তার হামের টিকা আবার নতুন করে দিতে হয়, এবং হামের পরীক্ষা করতে হয়, এবং হাম ওরা ডিটেক্ট করে কয়দিন পর পর, কারণ মিজেলস একটা সামান্য রোগ, এবং এটা একটা ব্যবস্থাপনার একটা ব্যাপার।
আমি মাইনা নিলাম হ্যাঁ, রাইট, অবশ্যই এটা একটা জনস্বাস্থ্য, এটা একটা জনস্বাস্থ্য সংকট। এই জনস্বাস্থ্য সংকটটা আমরা মোকাবেলা করতে পারি, কিন্তু এবং তার ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার হেলথ মিনিস্ট্রিকে এটা অ্যাওয়ার অফ ছিলেন যে আমাদের টিকাগুলি দেওয়া হয় না, আমরা একটা বিপদে পড়তে যাচ্ছি। ওনারা কি আমাদেরকে সতর্ক করছেন, কোনো ব্যবস্থা নিছেন? ওনাকে জানতেন যে এই অবস্থাটা হবে? না, নিশ্চয়ই আমার তো এই ধরনের একটা অবস্থা স্বাস্থ্য মন্ত্রণালয়ের কাজ কি সেই অবস্থা, সেটা তো দুর্বলতা অবশ্যই ছিল। বর্তমান সরকারের কথা বলেন, আমি ওইটা আর বলতে চাই না, বর্তমান সরকারের কথা বলেন। স্বাস্থ্য মন্ত্রণালয় এরকম একটা ক্রাইসিস সৃষ্টি হয়েছে, স্বাস্থ্য মন্ত্রণালয় কি 64টা জেলায় 64টা করোনারি কেয়ার ইউনিট বা ইন্টেনসিভ কেয়ার ইউনিট করছে যেগুলিকে করার জন্য? করোনার সময় আমি একটু ছোটখাটো পর্যায়ে আমি কিছু জনস্বাস্থ্য বিষয়ে পড়াশোনা করেছি, জি, তাতে করে আমার যেটা অভিজ্ঞতা যেটা বল, যেমন করোনার সময় আমরা আইসোলেশন করতাম, নানা ধরনের ব্যবস্থা প্রিভেন্টিভ মেজার নিতাম না। হামের ব্যাপারটা কিন্তু তাই, হামও কিন্তু আপনার একটা ছোঁয়াচে রোগ, এটা কিন্তু ছড়ায়, কিন্তু সেই ক্ষেত্রে যেই আপনার পাবলিক অ্যাওয়ারনেস ডেভেলপ করার কথা ছিল সেটা তো হয়নি। আমি তো খুব আশঙ্কা করছি যে ঈদের ছুটির কারণে যেভাবে মানুষ মানে বাড়িতে গেলেন এবং তার মধ্যে আপনার আমার প্রিয় স্বাস্থ্য মন্ত্রণালয়, প্রিয় বকুল ভাই আসলে কি করতেছেন এটা আমাকে বলবেন? আমি শুধু এটুকু বলতে পারি যে এই এটা একটা জনস্বাস্থ্য সংকট, এটা একটা জনস্বাস্থ্য সংকট নিঃসন্দেহে। এই জনস্বাস্থ্য সংকটটাকে যেভাবে ব্যবস্থাপনা করা দরকার ছিল, আমাদের জনস্বাস্থ্য বিশেষজ্ঞগণ আমার মনে সরকারকে সেইভাবে পরামর্শ দিতে পারেননি, এবং অ্যাকর্ডিংলি স্বাস্থ্য মন্ত্রণালয় আমার মনে হয় সেভাবে মানে কাজগুলো গুছিয়ে নিতে পারেনি। করলে আরো ভালো হতো, তবে এখনো সময় আছে। এখন আমি মনে করি ইটস এ ম্যানেজমেন্ট। এইখানে আপনার অনেক প্রিভেন্টিভ মেজার আছে, আপনি নিজেই বলেছেন কি কি করতে হয়, প্রোটোকল গুলো আছে, সেই প্রোটোকল গুলো আমাদের ফলো করতে হবে, সেগুলো হচ্ছে না।